What is at stake is more than one small country. It is a big idea, a new world order. আমরা একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ। আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী গড়ব, আমরা ৩-০ পৃথিবী গড়ব। এই শয়তানি ষড়যন্ত্র শুরু হয়েছিল ১৭৬০-এর দশকে। তখন এটি প্রথম আত্মপ্রকাশ করে ইলুমিনাটি নামে। এই ইলুমিনাটি সংগঠিত করেছিলেন অ্যাডাম ভাইসহফট, যিনি জন্মসূত্রে ছিলেন একজন ইহুদি। পরে তিনি খ্রিস্টান ক্যাথলিক ধর্মে দীক্ষিত হয়ে একজন ক্যাথলিক পুরোহিত হন। কিন্তু পরে সদ্য প্রতিষ্ঠিত রথশাইল্ড পরিবারের নির্দেশে তিনি ধর্মত্যাগ করেন এবং ইলুমিনাটি প্রতিষ্ঠা করেন। স্বাভাবিকভাবেই রথশাইল্ড পরিবারই সেই কার্যক্রমের অর্থায়ন করেছিল। তারপর থেকে শুরু করে ফরাসি বিপ্লব পর্যন্ত প্রতিটি যুদ্ধই ইলুমিনাটিদের পরিকল্পনায় ঘটানো হয়েছে। তারা নানা নাম ও পরিচয়ের আড়ালে পরিচালিত হয়েছে, কারণ ইলুমিনাটি যখন প্রকাশিত হয়ে অতিরিক্ত কুখ্যাত হয়ে ওঠে, তখন ভাইসহফট ও তার সহ ষড়যন্ত্রকারীরা অন্য নাম ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালাতে থাকে। যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রতিষ্ঠা করে কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সিএফআর। এই সিএফআর আসলে যুক্তরাষ্ট্রে ইলুমিনাটিদের সংগঠন। এর নেতৃত্বে যারা আছে তারা অনেকাংশেই ইলুমিনাটির মূল ষড়যন্ত্রকারীদের বংশধর। তবে সেই সম্পর্ক আড়াল করার জন্য অধিকাংশেই তাদের আসল পারিবারিক নাম পরিবর্তন করে আমেরিকান শব্দযুক্ত নাম নিয়েছে। উদাহরণস্বরূপ ডিলন পরিবার, ক্ল্যারেন্স এবং ডাগলাস ডিলেন, যার মধ্যে একজন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সচিব, তাদের প্রকৃত নাম আসলে ছিল লাপোভাস্কি। আমি পরে আবার এ বিষয়ে ফিরে আসব। ইংল্যান্ডেও ইলুমিনাটির একটি অনুরূপ প্রতিষ্ঠান রয়েছে, যা পরিচালিত হয় ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে। একইভাবে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য দেশে ভিন্ন ভিন্ন নামে ইলুমিনাটির গোপন সংগঠনগুলো সক্রিয় আছে। এদের প্রত্যেকেই সিএফআর সহ অসংখ্য সহযোগী বা আড়াল সংগঠন তৈরি করে, যেগুলো প্রতিটি দেশের সমাজ রাষ্ট্রের নানা স্তরে ঢুকে পড়ে। তবে সবসময়ই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক ব্যাংকারদের দ্বারা, আর সেই আন্তর্জাতিক ব্যাংকারদেরও নিয়ন্ত্রণ করত রথশাইল্ড পরিবার। রথশাইল্ড পরিবারের এক শাখা নেপোলিয়নকে অর্থায়ন করেছিল, আরেক শাখা অর্থায়ন করেছিল ব্রিটেন, জার্মানি ও নেপোলিয়নিক যুদ্ধে অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকে। নেপোলিয়নিক যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইলুমিনাটি ধরে নেয় সব দেশ এতটাই দেউলিয়া এবং যুদ্ধক্লান্ত হয়ে পড়েছে যে তারা যে কোনো সমাধান খুশি মনে গ্রহণ করবে। তাই রথশাইল্ডদের নির্দেশে তারা আয়োজন করে কংগ্রেস অফ ভিয়েনা। এটাই ছিল তাদের প্রথম এক বিশ্ব সরকার বা লিগ অব নেশনস তৈরির প্রচেষ্টা। তাদের ধারণা ছিল ইউরোপের সব রাজা বাদশাহ এতটাই ঋণের বোঝায় জর্জরিত যে তারা চাইলে বা না চাইলে রথশাইল্ডদের হাতের পুতুল হয়ে যাবে। কিন্তু রাশিয়ার জার এই ষড়যন্ত্রের গন্ধ পেয়ে যান এবং পুরো পরিকল্পনাটি ভণ্ডুল করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে রথশাইল্ড বংশের প্রধান নাথান রথশাইল্ড শপথ নেন যে একদিন তিনি বা তার বংশধরেরা রাশিয়ার জার ও তার পুরো পরিবারকে হত্যা করবে। সেই শপথ পূর্ণ হয় ১৯১৭ সালে, যখন জারের পরিবারকে হত্যা করা হয়। এখানে মনে রাখতে হবে, ইলুমিনাটি কোনো স্বল্পমেয়াদী ষড়যন্ত্র হিসেবে গঠিত হয়নি। সাধারণত যে কোনো ষড়যন্ত্রকারী নিজের জীবদশাতেই লক্ষ্য অর্জনের আশা করে, কিন্তু ইলুমিনাটির ক্ষেত্রে তা নয়। যদিও তারা চাইতো জীবদশাতেই সাফল্য পেতে, কিন্তু শো মাস্ট গো অন নীতিতে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ষড়যন্ত্রকে টিকিয়ে রাখতে তারা বদ্ধপরিকর ছিল এবং আছে। যত বছরই লাগুক, দশক বা শতাব্দী, তারা আশা করে শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্র সফল হবে। এবার আসি ইলুমিনাটির জন্মের প্রসঙ্গে। অ্যাডাম ভাইসহফট ছিলেন একজন জেসুইট প্রশিক্ষিত ক্যানন লয়ের অধ্যাপক, যিনি ইঙ্গলস্টাড বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে লুসিফেরীয় ষড়যন্ত্রকে গ্রহণ করেন। ১৭৭০ সালে সদ্য প্রতিষ্ঠিত রথচাইল্ড পরিবারের অর্থলগ্নিকারীরা তাকে নিয়োগ দেয় পুরনো প্রোটোকল অফ জায়োনিজম প্রোটোকলকে সংস্করণ ও আধুনিকায়নের জন্য। এই প্রোটোকলের মূল উদ্দেশ্যই ছিল, যেটাকে যীশুখ্রিস্ট শয়তানের উপাসনালয় বা সিনাগগ অফ সেটান বলে আখ্যা দিয়েছিলেন, সেই শক্তিকে পৃথিবী শাসনের ক্ষমতা দেওয়া।
যাতে করে চূড়ান্ত সামাজিক বিপর্যয়ের পর তারা মানবজাতির অবশিষ্ট অংশের ওপর লুসিফেরীয় আদর্শ চাপিয়ে দিতে পারে শয়তানি স্বৈরশাসনের মাধ্যমে। ভাইসব তার কাজ শেষ করেন 1 মে 1776 সালে। সেই কারণেই আজও সব কমিউনিস্ট রাষ্ট্রে 1 মে একটি মহান দিন হিসাবে পালন করা হয়। ওই দিনই ভাইসব তার পরিকল্পনা সম্পন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে ইলুমিনাটি প্রতিষ্ঠা করেন, যাতে পরিকল্পনাকে বাস্তবে কার্যকর করা যায়। এ পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সব বিদ্যমান সরকার ও ধর্মকে ধ্বংস করা। এটি বাস্তবায়ন করার জন্য ভাইসব সাধারণ মানুষদের, যাদের তিনি গয়ম বা মানব পশু বলতেন, ক্রমাগত বিরোধী শিবিরে ভাগ করার কৌশল নেন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য ইস্যুতে, আজকের পৃথিবীর মতোই। এরপর সেই বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্রে সজ্জিত করে এমন পরিস্থিতি তৈরি করা যাতে তারা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে জাতীয় সরকার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। আবারও বলছি, আজকের পৃথিবীতে যে অবস্থা আমরা দেখছি তার সাথেই এর মিল রয়েছে। এখন প্রশ্ন, এই শয়তানি সংগঠনের জন্য ষড়যন্ত্রকারীরা কেন ইলুমিনেটি নামটি বেছে নিয়েছিল? ভাইসব নিয়েই বলেছিলেন এটি লুসিফার থেকে এসেছে, যার অর্থ হল আলোকধারী বা আলো ধারণকারী। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে তার উদ্দেশ্য ছিল একটি বিশ্ব সরকার গঠন করা, যেখানে মেধাবীরা পৃথিবী শাসন করবে এবং ভবিষ্যতে সব যুদ্ধ রোধ করবে। সংক্ষেপে বললে, পৃথিবীতে শান্তি কথাটিকেই ফাঁদ হিসাবে ব্যবহার করা হয়েছিল। ঠিক একইভাবে 1945-এ ষড়যন্ত্রকারীরাও একই ফাঁদ ব্যবহার করেছিল জাতিসংঘকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। ভাইসব রথচাইল্ডদের অর্থায়নে প্রায় 2000 বেতনভুক্ত অনুসারী নিয়োগ করেন। এদের মধ্যে ছিল শিল্প, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি ও শিল্পক্ষেত্রের সবচেয়ে মেধাবী মানুষরা। এরপর তিনি গ্র্যান্ড ওরিয়েন্ট ফ্রিমেসন লজের আওতায় লজ প্রতিষ্ঠা করেন, যেগুলো তাদের গোপন সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হতো। আবারও বলছি, এই সব কিছুই তিনি করেছিলেন রথচাইল্ড পরিবারের নির্দেশে। অ্যাডাম ভাইসফটের পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলো ছিল, ইলুমিনাটিকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে যাতে তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে। 1. টাকা এবং যৌনতার মাধ্যমে ঘুষ প্রদান। সরকার ও সমাজের বিভিন্ন স্তরে যারা ইতিমধ্যেই প্রভাবশালী অবস্থানে আছেন তাদেরকে টাকা ও যৌন প্রলোভনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আনা। একবার কেউ ইলুমিনাটির মিথ্যা, প্রতারণা ও প্রলোভনের ফাঁদে পড়লে তাকে বেঁধে ফেলার জন্য ব্যবহার করা হবে রাজনৈতিক চাপ, আর্থিক ধ্বংসের হুমকি, প্রকাশ্যে কেলেঙ্কারির ভয়, শারীরিক ক্ষতি, এমনকি নিজে বা পরিবারের সদস্যদের হত্যার আশঙ্কা। আজও আমেরিকার ওয়াশিংটনে অনেক শীর্ষ কর্মকর্তারা CFR অর্থাৎ কাউন্সিল অন ফরেন রিলেশনসের মাধ্যমে এমনভাবেই নিয়ন্ত্রিত হয়। 2. বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাবী শিক্ষার্থীদের দীক্ষা। ইলুমিনাটির সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মাধ্যমে খুঁজে বের করবে সেসব শিক্ষার্থীকে যারা অত্যন্ত মেধাবী, ভালো পরিবারের সন্তান এবং আন্তর্জাতিক মানসিকতার অধিকারী। এরপর তাদেরকে বিশেষ প্রশিক্ষণের জন্য বাছাই করে বৃত্তি দেওয়া হবে। কিন্তু এই বৃত্তির আসল অর্থ হচ্ছে তাদের মগজ ধোলাই করে শেখানো হবে যে শুধুমাত্র এক বিশ্ব সরকারই বারবারের যুদ্ধ ও অশান্তি বন্ধ করতে পারে। এভাবেই আমেরিকান জনগণের কাছে জাতিসংঘকে গ্রহণযোগ্য করে তোলা হয়েছিল। এরপর ওই শিক্ষার্থীদের বোঝানো হতো যাদের মেধা ও প্রতিভা বেশি তাদের অধিকার আছে কম মেধাবীদের শাসন করার, কারণ সাধারণ মানুষ জানে না তাদের শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কল্যাণের জন্য কি ভালো। 3. প্রভাবশালী লোক ও প্রশিক্ষিত শিক্ষার্থীদের গুপ্তচর হিসেবে ব্যবহার। যারা ফাঁদে পড়ে ইলুমিনাটির নিয়ন্ত্রণে এসেছে অথবা যারা বিশেষ প্রশিক্ষিত তাদেরকে এক্সপার্ট ও স্পেশালিস্ট পরিচয়ে সরকারগুলোর আড়ালে বসানো হবে। তাদের কাজ হবে শীর্ষ নেতাদেরকে এমন নীতিমালা গ্রহণে প্ররোচিত করা যা দীর্ঘমেয়াদে ইলুমিনাটির গোপন পরিকল্পনা সফল করবে, এক বিশ্ব ষড়যন্ত্রকে এগিয়ে নেবে এবং সরকার ও ধর্মকে ধ্বংস করবে। 4. গণমাধ্যমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ভাইসফটের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল গণমাধ্যমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। তখন একমাত্র গণযোগাযোগ মাধ্যম ছিল পত্রিকা, তাই খবর ও তথ্যকে এমনভাবে সাজানো হবে যাতে সাধারণ মানুষ বিশ্বাস করে যে আমাদের নানান সমস্যার একমাত্র সমাধান হল এক বিশ্ব সরকার। আজও প্রায় সব বড় হলিউড স্টুডিও, কুন লোব কোম্পানি, গোল্ডম্যান স্যাক্স ও অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকারদের মালিকানায়। আমেরিকার সব জাতীয় রেডিও ও টিভি চ্যানেলও তাদের নিয়ন্ত্রণে।
একইভাবে দেশের সব বড় সংবাদপত্র, ম্যাগাজিন, এমনকি অ্যাসোসিয়েটেড প্রেস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের মতো নিউজ ওয়্যার সার্ভিসও তাদের হাতে। এদের নামে মাত্র প্রধানরা আসলে কেবল মুখোশ। আসল নিয়ন্ত্রণ আন্তর্জাতিক ব্যাংকারদের হাতে, যারা সিএফআর-এর অংশ, অর্থাৎ আজকের আমেরিকার ইলুমিনাটি। তাহলে এখন বোঝা যায় কেন পেন্টাগনের প্রেস এজেন্ট সিলভেস্টার এত নির্লজ্জভাবে ঘোষণা করেছিল যে সরকারের জনগণকে মিথ্যা বলার অধিকার আছে। এর প্রকৃত মানে ছিল, আমাদের সিএফআর নিয়ন্ত্রিত সরকার জনগণকে মিথ্যা বলতে পারে, আর মগজ ধোলাই করা আমেরিকান জনগণ সেই মিথ্যাকে বিশ্বাস করবে। আবার ফিরে যাই ইলুমিনাটির প্রথম দিনের দিকে, কারণ অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটেন ও ফ্রান্স ছিল পৃথিবীর দুই মহাশক্তি। তখন ভাইসফট ইলুমিনাটিদের আদেশ দেন উপনিবেশিক যুদ্ধ সৃষ্টি করতে, যার মধ্যে আমেরিকান বিপ্লবী যুদ্ধও ছিল, যাতে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। একই সাথে তিনি ফরাসি বিপ্লব সংগঠিত করার নির্দেশ দেন, যাতে ফরাসি সাম্রাজ্য ধ্বংস হয়। তিনি ফরাসি বিপ্লব শুরু করার সময় নির্ধারণ করেছিলেন 1789 সাল। তবে 1784 সালে আল্লাহর এক সত্যিকারের কাজের কারণে বেভেরিয়ান সরকার এমন প্রমাণ পায় যা ইলুমিনাটির অস্তিত্ব প্রমাণ করে, আর সেই প্রমাণ ফ্রান্সকে রক্ষা করতে পারত যদি ফরাসি সরকার তা বিশ্বাস করতে রাজি হতো। ঘটনাটা হলো এভাবে: 1784 সালে ভাইসফট ফরাসি বিপ্লবের আদেশ দেন। একজন জার্মান লেখক নাম জ্যাক সেটিকে বই আকারে লিখে ফেলেন। বইটিতে ইলুমিনাটির পুরো কাহিনী এবং ভাইসফটের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। ওই বইয়ের একটা কপি পাঠানো হয়েছিল ফ্রান্সের ইলুমিনাটিদের কাছে, যার নেতৃত্বে ছিলেন রবেসপিয়ার, যাকে ভাইসফট ফরাসি বিপ্লব উস্কে দেবার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বার্তাবাহক যখন ফ্র্যাঙ্কফুর্ট থেকে প্যারিস যাচ্ছিল, তখন র্যালিস্টিন দিয়ে যাবার সময় বজ্রাঘাতে নিহত হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ওই বিপজ্জনক নথি পায় এবং সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ষড়যন্ত্রের ওই দলিলসমূহ গভীরভাবে অধ্যয়ন করার পর বেভেরিয়ান সরকার পুলিশকে আদেশ দেয় ভাইসফটের নতুনভাবে সংগঠিত গ্র্যান্ড ওরিয়েন্ট লজগুলো এবং তার সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের বাড়িতে অভিযান চালাতে। এর ফলে আরও প্রমাণ উদ্ধার হয় যা নিশ্চিত করে যে ওই নথিগুলো আসল। তাতে স্পষ্ট দেখা যায় যে ইলুমিনাটি যুদ্ধ ও বিপ্লব ব্যবহার করে এক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে, যার ক্ষমতা রথশাইল্ডদের নেতৃত্বে তারা দখল করে নেবে, একদম আজকের জাতিসংঘ ষড়যন্ত্রের মতো। 1785 সালে বাভেরিয়ান সরকার ইলুমিনাটিকে অবৈধ ঘোষণা করে এবং গ্র্যান্ড ওরিয়েন্ট লজগুলো বন্ধ করে দেয়। 1786 সালে তারা ষড়যন্ত্রের সব বিবরণ প্রকাশ করে। এর ইংরেজি নাম ছিল দ্য অরিজিনাল রাইটিংস অব দ্য অর্ডার অ্যান্ড সেক্ট অব দ্য ইলুমিনাটি। ষড়যন্ত্রের কপিগুলো ইউরোপের সব রাষ্ট্র ও চার্চ নেতাদের কাছে পাঠানো হয়। কিন্তু ইলুমিনাটির শক্তি, যা আসলে রথশাইল্ডদের শক্তি, এতই প্রবল ছিল যে এই সতর্কতাকে উপেক্ষা করা হয়। তবুও ইলুমিনাটি শব্দটি কলঙ্কিজনক হয়ে ওঠে এবং তারা গোপনে চলে যায়। একই সময় ভাইসফট ইলুমিনাটিদের আদেশ দেন ব্লু মেসিনারি লজগুলোতে অনুপ্রবেশ করতে এবং সব গোপন সংগঠনের ভেতরে নিজেদের গোপন সংগঠন গঠন করতে। কেবল সেই সব মেসেনদেরকে ইলুমিনাটিতে দীক্ষিত করা হতো যারা আন্তর্জাতিকতাবাদী প্রমাণিত হতো এবং যাদের চরিত্র প্রমাণ করত যে তারা আল্লাহ থেকে বিচ্যুত। এরপর থেকে ষড়যন্ত্রকারীরা নিজেদের দাতব্য ও মানবতাবাদী রূপে উপস্থাপন করতে শুরু করে, যাতে তাদের বিপ্লবী ও ধ্বংসাত্মক কার্যক্রম আড়াল থাকে। ব্রিটেনের মেসনিক লজগুলোতে প্রবেশের জন্য ভাইসফট ইউরোপে আমন্ত্রণ জানান জন রবিনসনকে। রবিনসন ছিলেন স্কটিশ রাইটের একজন উচ্চ স্তরের মেসেন, এডিনবরার বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দর্শনের অধ্যাপক এবং রয়্যাল সোসাইটির সেক্রেটারি। রবিনসন ইলুমিনাটির সেই মিথ্যা বিশ্বাস করেননি যে তাদের উদ্দেশ্য ছিল একটি দয়ালু স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা, কিন্তু তিনি এতটাই নিপুণভাবে নিজে প্রতিক্রিয়া আড়াল করেন যে তাকে ভাইসফটের সংশোধিত ষড়যন্ত্রের একটি কপি অধ্যয়ন ও নিরাপদে সংরক্ষণ করার জন্য দেওয়া হয়। যাই হোক, ফরাসি রাষ্ট্র ও চার্চের নেতারা সতর্ক বার্তাকে উপেক্ষা করায় 1789 সালে নির্ধারিত সময়ে বিপ্লব ছড়িয়ে পড়ে। অন্যান্য সরকারগুলোকে সতর্ক করার জন্য 1798 সালে রবিনসন একটি বই প্রকাশ করেন, নাম প্রুফ অফ আ কনস্পিরেসি টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস অ্যান্ড রিলিজিয়ন্স। কিন্তু তার সতর্কবার্তা উপেক্ষিত হয়, ঠিক যেমন আজ আমেরিকান জনগণ জাতিসংঘ এবং সিএফআর সম্পর্কে সব সতর্কবার্তাকে উপেক্ষা করছে। এবার এমন একটা তথ্য যা শুনে অনেকে হতবাক হবেন, এমনকি ক্রুদ্ধ হতে পারেন, কিন্তু এর প্রামাণ্য প্রমাণ রয়েছে যে আমাদের নিজেদেরই থমাস জেফারসন ও আলেকজান্ডার হ্যামিল্টন ভাইসফটে শিক্ষিত হয়েছিলেন। যখন ভাইসফটকে তার সরকার অবৈধ ঘোষণা করেছিল, তখন জেফারসন ছিলেন তার সবচেয়ে শক্তিশালী সমর্থকদের একজন।
এবং জেফারসনই ইলুমিনাটিদের নতুনভাবে সংগঠিত নিউ ইংল্যান্ডের স্কটিশ রাইট লজগুলোতে অনুপ্রবেশ করান। এর প্রমাণ হল 1789 সালে জন রবিনসন আমেরিকার সব মেসনিক নেতাদের সতর্ক বার্তা দেন যে ইলুমিনাটি তাদের লজে অনুপ্রবেশ করেছে। একই বছর 19 জুলাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডেভিড প্যাপেন স্নাতক ক্লাসকে একই সতর্ক বার্তা দেন এবং বক্তৃতায় বলেন কিভাবে ইলুমিনাটিবাদ আমেরিকান রাজনীতি ও ধর্মকে প্রভাবিত করছে। এরপর নিউ ইংল্যান্ড মেসনিক লজগুলোর সংগঠক জন কুইন্সি অ্যাডামসও সতর্ক বার্তা দেন। তিনি শীর্ষ মেসন কর্নেল উইলিয়াম এলস্টোনকে 3টি চিঠি লেখেন, যেখানে তিনি প্রকাশ করেন কিভাবে জেফারসন মেসনিক লজগুলোকে ইলুমিনাটির গোপন উদ্দেশ্যে ব্যবহার করছিলেন। এই 3টি চিঠি এখনও পর্যন্ত ফিলাডেলফিয়ার রিটেনহাউস স্কোয়ার লাইব্রেরিতে রাখা আছে। 1826 সালে এক ক্যাপ্টেন উইলিয়াম মর্গান সিদ্ধান্ত নিলেন তার দায়িত্ব হচ্ছে সব ম্যাসন এবং সাধারণ মানুষকে জানানো ইলুমিনাটির আসল সত্য, তাদের গোপন পরিকল্পনা ও লক্ষ্য এবং ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ডের পরিচয় প্রকাশ করা। ইলুমিনাটির সঙ্গে সঙ্গেই মর্গানকে অনুপস্থিতিতে বিচার করে রাষ্ট্রদ্রোহী তার অপরাধে দোষী সাব্যস্ত করে। তারা রিচার্ড হাওয়ার্ড নামে এক ইংরেজ ইলুমিনিস্টকে দায়িত্ব দিল তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। মর্গানকে আগাম সতর্ক করা হয়েছিল, তাই তিনি কানাডায় পালানোর চেষ্টা করেন, কিন্তু হাওয়ার্ড তাকে সীমান্তের কাছে ঠিক নিয়াগ্রা গর্জের আশেপাশে ধরে ফেলে হত্যা করে। এ ঘটনার সত্যতা প্রমাণিত হয় নিউ ইয়র্কে অ্যাভরি অ্যালেন নামে এক ব্যক্তির শপথনামায়। তিনি বলেন তিনি নিজ কানে শুনেছিলেন হাওয়ার্ডকে নিউ ইয়র্কের সেন্ট জনস হলে নাইটস টেম্পলারদের এক বৈঠকে এই হত্যার রিপোর্ট পেশ করতে। সেই সময় হাওয়ার্ড এটাও জানিয়েছিল যে তাকে আবার ইংল্যান্ডে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অ্যালেনের সেই হলফনামা আজও নিউ ইয়র্ক সিটির আর্কাইভে সংরক্ষিত আছে। এই হত্যাকাণ্ডে সাধারণ মানুষের প্রবল অসন্তোষের কারণে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক ম্যাসন সংগঠন থেকে বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে যে বৈঠক হয়েছিল তার কার্যবিবরণী আজও গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। এত গোপনীয়তা প্রমাণ করে যে ইলুমিনাটির মাস্টারমাইন্ডের কতটা ক্ষমতা ছিল ভয়াবহ ঐতিহাসিক ঘটনাগুলোকে আমাদের স্কুলে পড়ানো থেকে আটকাতে। এরপর রথচাইল্ডরা সিদ্ধান্ত নিল ষড়যন্ত্র বাঁচিয়ে রাখতে হলে ইউরোপের দেশগুলোর অর্থব্যবস্থার ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে হবে। তার আগে এক কৌশলে ওয়াটারলুর যুদ্ধের ফলাফল জালিয়াতির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছিল। রথচাইল্ড গুজব ছড়িয়েছিল যে নেপোলিয়ন যুদ্ধ জিতে গেছে। এতে লন্ডনের শেয়ার বাজারে প্রবল আতঙ্কে ছড়িয়ে পড়ে, সব শেয়ারের দাম প্রায় শূন্যে নেমে যায়। তখন ন্যাথেন রথচাইল্ড 1 পয়সার দামে সেই শেয়ারগুলো কিনে নেয়। এর ফলে সে ব্রিটেনের অর্থনীতি এবং কার্যত সমগ্র ইউরোপের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর পরপরই ভিয়েনা কংগ্রেসের ব্যর্থতার সুযোগে রথচাইল্ড ব্রিটেনকে বাধ্য করে নতুন ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করতে, যেটি সে পুরোপুরি নিয়ন্ত্রণ করত। ঠিক যেমন পরে জেকেব শিফের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ আইন পাশ করিয়ে নেয়, যা আমেরিকার অর্থনীতির ওপর রথচাইল্ড পরিবারের গোপন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ওয়েশাফট 1830 সালে মারা যান, তবে মৃত্যুর আগেই সে প্রাচীন ষড়যন্ত্রের একটি সংশোধিত সংস্করণ প্রস্তুত করে। সেই পরিকল্পনা অনুযায়ী ইলুমিনাটি বিভিন্ন নামে সংগঠিত হবে, আর্থিক সহায়তা দেবে, পরিচালনা করবে এবং আন্তর্জাতিক সংগঠন ও গোষ্ঠীগুলোকে দখল করবে, তাদের এজেন্টরা শীর্ষ পর্যায়ের নির্বাহী পদে বসিয়ে। যুক্তরাষ্ট্রের স্পষ্ট প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই উড্রো উইলসন, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, জন এফ কেনেডি, লিন্ডন জনসন, রাস্ক, ম্যাকনামারা, ফুলব্রাইট প্রমুখকে। এছাড়াও যখন কার্ল মার্কস ইলুমিনাটির গ্রুপের নির্দেশনায় কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছিল, তখন ফ্র্যাঙ্কফার্ট ইউনিভার্সিটির অধ্যাপক কার্ল রিটার আরেক গ্রুপের নির্দেশনায় তার বিপরীতে একটি প্রতিপক্ষ দর্শন রচনা করছিল। উদ্দেশ্য ছিল ষড়যন্ত্রের পরিচালকরা এই দুই তথাকথিত মতাদর্শকে কাজে লাগিয়ে মানবজাতিকে বিরাট দুই শিবিরে ভাগ করতে পারবে, তারপর তাদের সশস্ত্র করে মগজ ধোলাইয়ের মাধ্যমে একে অপরকে লড়াই করিয়ে ধ্বংস করবে এবং বিশেষ করে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিহ্ন করবে। রিটার যে কাজ শুরু করেছিল তা তার মৃত্যুর পরও চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত তা সম্পন্ন করে তথাকথিত জার্মান দার্শনিক ফ্রিডরিখ উইলহেম নিৎসে। সে NIETZCHESISM প্রতিষ্ঠা করে, যা এক ধরনের নাস্তিক্যবাদ বা নিহিলিজম। পরবর্তীতে এই নাস্তিক্যবাদ থেকে ফ্যাসিবাদ গড়ে ওঠে, আর ফ্যাসিবাদ থেকেই নাৎসিবাদ জন্ম নেয়, যা ব্যবহার করা হয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ উস্কে দেওয়ার জন্য। 1834 সালে ইতালীয় বিপ্লবী নেতা জিউসেপ্পে মাজিনিকে ইলুমিনাতি সারা বিশ্বের বিপ্লবী কর্মসূচি পরিচালনার জন্য বেছে নেয়। 1872 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন, কিন্তু মৃত্যুর কয়েক বছর আগে মাজিনি এক আমেরিকান জেনারেল আলবার্ট পাইককে ইলুমিনাতিতে নিয়ে আসে।
পাইক একটি বিশ্ব সরকার ধারণায় মুগ্ধ ছিল এবং শেষ পর্যন্ত সে এই লুসিফেরীয় ষড়যন্ত্রের প্রধান হয়ে ওঠে। 1859 থেকে 1871 মধ্যে পাইক 3টি বিশ্বযুদ্ধ এবং সারা পৃথিবীতে একাধিক বিপ্লব ঘটানোর জন্য সামরিক নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করে। মনে রাখতে হবে, এরা কখনো তাৎক্ষণিক সাফল্যের চিন্তা করেনি, বরং সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করেছে। পাইক তার বেশিরভাগ কাজ করেছিল আরকানসাসের লিটল রক শহরে তার বাড়িতে বসে, কিন্তু কিছুদিন পরে ইউরোপে মাজিনির বিপ্লবী কর্মকাণ্ডের কারণে ইলুমিনাতির গ্র্যান্ড ওরিয়েন্ট লজগুলো সন্দেহজনক হয়ে পড়লে পাইক নতুন এক কাঠামো গড়ে তোলে, যাকে সে নাম দেয় প্যালাডিয়ান রাইট। সে 3টি সুপ্রিম কাউন্সিল গঠন করে, একটি চার্লসটন, সাউথ ক্যারোলাইনা, একটি রোম, ইটালি, আর একটি বার্লিনে, জার্মানিতে। মাজিনিকে দিয়ে সে আরও 23টি উপপরিষদ প্রতিষ্ঠা করায় বিশ্বজুড়ে কৌশলগত স্থানে। এই সবগুলোই তখন থেকে বৈশ্বিক বিপ্লবী আন্দোলনের গোপন সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মার্কনি রেডিও আবিষ্কার করার অনেক আগেই ইলুমিনাতির বিজ্ঞানীরা পাইক ও তার পরিষদে প্রধানদের জন্য গোপন যোগাযোগের ব্যবস্থা তৈরি করেছিল। এই গোপন পদ্ধতির সন্ধান পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা বুঝতে সক্ষম হয় কিভাবে বিশ্বের এক প্রান্তে কোনো ঘটনা, যেমন সারায়েভোতে এক অস্ট্রিয়ান প্রিন্সের হত্যা, একই সময়ে পৃথিবীর নানা স্থানে সংঘটিত হয়ে যুদ্ধ বা বিপ্লবে রূপ নেয়। পাইকের পরিকল্পনা ছিল খুবই সহজ এবং কার্যকর প্রমাণিত হয়েছে। সে চেয়েছিল কমিউনিজম, নাৎসিবাদ, রাজনৈতিক জায়নবাদ এবং অন্যান্য আন্তর্জাতিক আন্দোলনকে কাজে লাগিয়ে 3টি বিশ্বযুদ্ধ এবং অন্তত 2টি বড় বিপ্লব উস্কে দেওয়া হবে। প্রথম বিশ্বযুদ্ধের উদ্দেশ্য ছিল ইলুমিনাতির প্রতিজ্ঞা পূরণ করা, রাশিয়ার জার শাসন ধ্বংস করা, যেমন রোথচাইল্ড প্রতিজ্ঞা করেছিল ভিয়েনার কংগ্রেসে জারের পরিকল্পনা ভণ্ডল হওয়ার পর। এরপর রাশিয়াকে এক নাস্তিক্যবাদী কমিউনিজমের ঘাঁটিতে পরিণত করা। ইলুমিনাতির এজেন্টরা ব্রিটেন ও জার্মানির মধ্যে মতবিরোধ উস্কে দিয়ে এই যুদ্ধ শুরু করে। যুদ্ধ শেষে কমিউনিজমকে অন্যান্য সরকার ধ্বংস করতে এবং ধর্মকে দুর্বল করে দিতে ব্যবহার করার পরিকল্পনা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিকল্পনা করা হয়েছিল ফ্যাসিস্টদের এবং রাজনৈতিক জায়নবাদীদের সংঘাতকে কাজে লাগিয়ে। এখানে মনে রাখতে হবে, হিটলারকে অর্থায়ন করেছিল ক্রুপ পরিবার, ওয়ারবার্গ পরিবার, রোথচাইল্ড এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকাররা। তথাকথিত 6 লাখ ইহুদি হত্যাকাণ্ড এই আন্তর্জাতিক ইহুদি ব্যাংকারদের একটুও বিরক্ত করেনি, বরং এই হত্যাযজ্ঞ ছিল দরকারি, যাতে জার্মান জনগণের বিরুদ্ধে সারা বিশ্বে ঘৃণা সৃষ্টি হয় এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানো যায়। সংক্ষেপে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালিত হয়েছিল নাৎসিবাদ ধ্বংস করার জন্য এবং রাজনৈতিক জায়নবাদের ক্ষমতা বাড়ানোর জন্য, যাতে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। আমরা জানি রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ঠিক একই নীতি অনুসরণ করেছিল এবং ট্রুম্যান, আইজেনহাওয়ার, কেনেডি ও জনসন একই নীতি চালিয়ে গিয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ পরিকল্পিত হয়েছে রাজনৈতিক জায়নবাদীদের ও মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে সংঘাত উস্কে দেওয়ার মাধ্যমে। এই যুদ্ধ এমনভাবে পরিচালিত হবে যাতে ইসলাম ও রাজনৈতিক জায়নবাদ, ইসরায়েল একে অপরকে ধ্বংস করে ফেলে, আর একই সাথে অন্যান্য দেশগুলো এই ইস্যুতে বিভক্ত হয়ে যাবে এবং শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়বে। এখন কি কোনো চিন্তাশীল মানুষ সন্দেহ করতে পারে যে নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যে যে ষড়যন্ত্র চলছে তা এই শয়তানি লক্ষ্য পূরণের জন্যই নয়? পাইক নিজেই এসব ভবিষ্যৎবাণী করেছিল। 1871 সালের 15 আগস্ট মাজিনিকে লেখা এক চিঠিতে পাইক বলেছিল, যারা বিশ্ব শাসনের একতিপত্য চায় তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামাজিক বিপর্যয় ঘটাবে। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত সেই চিঠিতে পাইক লিখেছিল, আমরা নাস্তিকদের ও নৈরাজ্যবাদীদের উস্কে দেব। আমরা এমন এক মহাসামাজিক বিপর্যয় ঘটাব যা তার সমস্ত ভয়ঙ্করতায় সকল জাতিকে দেখাবে চরম নাস্তিক্যের ফল, বর্বরতার উৎস এবং সবচেয়ে রক্তাক্ত অরাজকতা। তখন সর্বত্র মানুষ নিজেদের রক্ষা করতে গিয়ে এই সভ্যতা ধ্বংসে বিপ্লবীদের নিশ্চিহ্ন করে ফেলবে। এরপর বহু মানুষ খ্রিস্ট ধর্মে হতাশ হবে, তাদের ধর্মীয় চেতনা নেতৃত্বহীন এবং দিকহীন হয়ে যাবে এবং তারা একটি আদর্শ খুঁজবে, কিন্তু কোথায় সেই পূজা নিবেদন করবে তা বুঝতে পারবে না। তখন তারা পাবে প্রকৃত আলো, লুসিফরের পরিশুদ্ধ মতবাদ, যা অবশেষে প্রকাশ্যে নিয়ে আসা হবে। খ্রিস্ট ধর্ম ও নাস্তিক্যের ধ্বংসের পর এই প্রকাশই হবে বিশ্বব্যাপী প্রতিক্রিয়াশীল আন্দোলনের চূড়ান্ত ফল।